মর্নিং গাইজ, সকাল হয়ে গেছে। কালকে রাত্রে এসে আমরা বিষ্ণুপুর টুরিস্ট লজে ছিলাম। সবার আগে বলি, আসল কথাটাই তো বলা হয়নি। আমি চাদরটা পরে আছি কেন? এটা আসলে বউয়ের চাদর। আর বিবাহিত লোকদের জন্য এটা 1 নম্বর টিপস, যে সকালে উঠে সবসময় বউয়ের চাদর পরতে হয় শীতকাল। আমি অলরেডি খবর পেয়েছি। মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়াতে এবং হিলটপ হোটেল যেটা আছে সেখানে রয়েছি। তো এখানে চারিদিকে বেশ ঠান্ডাও পড়েছে, তার জন্য আমি কোট ফোট পরে একদম সাহেব শুভ হয়ে গেছি। ঠিক আছে। এনিওয়ে, যে কথা হচ্ছিল, তো আমাদের আজকে প্রশ্নোত্তর পর্বের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আপনারা যারা প্রশ্ন করেছেন, যারা আজকে উত্তর পাবেন, তাদের তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা উত্তর পাবেন না, আজকের ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে রাখবেন আপনার প্রশ্ন নিয়ে। পরের প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আমরা অবশ্যই আসবো এবং চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার। তো চলুন, আজকের প্রথম প্রশ্ন কে করেছেন আমরা দেখে নিই। বিটিএসসি বলছেন, দাদা কতদিন পরে ফোনের স্পিড পারফরমেন্স ড্রপ করতে শুরু করে এবং কত শতাংশ, কত সময়? আসলে ফোনের যে স্পিড আর পারফরমেন্স কিছুদিন বাদে ড্রপ করে, এটা কখনো প্রমাণ করা সম্ভব নয়। এমনিতে ড্রপ করার তো কথা নয়, হার্ডওয়্যারের জন্য যেটুকু ড্রপ করবে ওটা নেগলিজিবল। কিন্তু সফটওয়্যার আপডেট দিয়ে কোম্পানি যদি ড্রপ করিয়ে দেয়, সেটা আমরা কখনোই প্রমাণ করতে তো পারবো না। তো এনিওয়ে, আমরা ধরে নিতে পারি যে স্পিড আর পারফরমেন্স যেটা ড্রপ করে সেটা বলার মতো কিছু নয়, খুব সামান্যই ড্রপ করে। আর তার পরের প্রশ্নতে তিনি বলছেন, তিনি একজন সোশ্যাল মিডিয়া ইউজার, তিনি গ্যালাক্সি A5 ইউজ করছেন 2017 মডেল, এবং তিনি বলছেন A52 4G 1060 কাতার রিয়াল 25,000 টাকা বাংলাদেশে ধরে নিতে পারি, এবং A52s যেটা 33,000 টাকা ধরা যেতে পারে, আর S20fe 5G যেটা 42,000 টাকা, কোনটা ভ্যালু ফর মানি? এখানে আমি বলবো যে স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটা বেটার ভ্যালু ফর মানি দিচ্ছে আপনাকে কাতারে অন্তত। সেক্ষেত্রে কাতারে আপনি একটা ভালো ফোন ইউজ করার জন্য, ভালো প্রসেসর আছে, স্যামসাং এর ফোন, স্টেবল পারফরমেন্স থাকবে, স্টেবল ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন, সেক্ষেত্রে A52s অবশ্যই নিতে পারেন। এতক্ষণ ধরে ভিভো X70 Pro Plus তার ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট হচ্ছিল, আমার হাতে ক্যামেরাটা ছিল, আর এই মুহূর্তে আমার ছেলের হাতে ক্যামেরা আছে, আর ভিভো X70 Pro Plus এর ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা হচ্ছে। আমি জানি না ছেলে কতটা ভালো শুট করতে পারছে, ফ্রেম কতটা ভালো ম্যানেজ করেছে, আপনারাই দেখে বলবেন। এনিওয়ে, আমরা পরের কমেন্টের দিকে যাই। পরের কমেন্ট করেছেন মনীষা, তিনি বলছেন, আমার দুটো প্রশ্ন, অ্যামোলেড ডিসপ্লে নাকি আইপিএস এলসিডি, কোন ডিসপ্লে চোখের জন্য ভালো? অনেকেই বলে সুপার অ্যামোলেড ভালো, কিন্তু আমার চোখে বেশ কিছু সমস্যা আছে। আমি আইপিএস খুব আরামে ব্যবহার করতে পারলেও আমি অ্যামোলেড প্যানেলও ব্যবহার করতে পারি না, চোখে ব্যথা করে। স্যামসাং গ্যালাক্সি J7 এ যদি আইপিএস ডিসপ্লে লাগাই বা J7 প্রাইমে অ্যামোলেড ডিসপ্লে লাগাই, উদাহরণ দিতে বললাম, তাহলে কি হবে? আসলে যে কোনো ডিসপ্লে ওরকম চেঞ্জ করে লাগানো যায় না। অ্যামোলেড ডিসপ্লে যেখানে আছে সেখানে আপনি চেঞ্জ করে আইপিএস লাগিয়ে দিলেন, এটা হতে পারে না। এটা হলে ফোনের অনেক রকম সমস্যা হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি বরাবর বলে এসেছি, এর আগেও বলেছি যে অ্যামোলেড ডিসপ্লে চোখের জন্য বেশি ক্ষতিকর। কারণ অ্যামোলেড ডিসপ্লে আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারবেন। যে কোনো একটা ক্যামেরা দিয়ে অ্যামোলেড একটা ডিসপ্লের ছবি তুলুন, এবং সেই অ্যামোলেড ডিসপ্লে ফোনটা বা যে কোনো জিনিস যেটা থাকবে, টিভি থাকুক বা ফোন থাকুক, তার ব্রাইটনেস কমিয়ে রাখুন। তাহলে দেখবেন কম ব্রাইটনেসে অ্যামোলেড ডিসপ্লে যে ফ্লিকার করছে, সেটা অন্য ফোনের ক্যামেরার মাধ্যমে আপনি দেখতে পাবেন। এবং অ্যামোলেড ডিসপ্লে সারাক্ষণ এই ফ্লিকারিং ব্যাপারটা থাকে বলে চোখের উপর এটা স্ট্রেন পড়ে, এটা আমরা বুঝতে পারি না, এমনিতে বুঝতে পারি না। কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেখতে ভালো লাগে, আই প্লিজিং, তার জন্য আমরা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করি। ক্যামেরাম্যান, তাহলে ফ্রেম ঠিক আছে তো? ইয়েস। ওকে, তাহলে পরের প্রশ্ন, কৌস্তব চ্যাটার্জি, তিনি বলছেন, দাদা এই মুহূর্তে ইন্ডিয়াতে স্যামসাং A52s আর স্যামসাং S20fe কোন ফোনটা নেওয়া ভালো হবে? আমার মতে স্যামসাং গ্যালাক্সি S20fe অনেক বেটার হবে, যেহেতু ওটা প্রায় ফ্ল্যাগশিপের দিকে যাচ্ছে এরকম একটা ডিভাইস। তো স্যামসাং A52s যথেষ্ট ভালো ডিভাইস, তবু আমি সাজেস্ট করবো আপনাকে S20fe নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি খয়রা বেড়া ড্যামের কাছে, যেখানে প্রকৃতি অবশ্যই নিঃসন্দেহে খুব সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা শান্ত দিঘি, ঝিল, ড্যাম, যাই বলুন না কেন। আর এইখানে একটা রিসর্ট রয়েছে, একমাত্র রিসর্ট। আর এই রিসর্টের ভাড়া কত জানেন? আমি যখন লাস্ট খোঁজ নিয়েছিলাম তখন এই রিসর্টের ভাড়া ছিল 4,000 রুপি। এখন দাঁড়িয়েছে 8,000 রুপি এক রাত শুধু থাকার জন্য। তো এখানে এই একমাত্র রিসর্ট বলে এইসব মনোপলি চলছে, যেরকম মনোপলি চলে আর কি। মনোপলি জিনিসটা এরকমই বাজে। তবু হ্যাঁ, এখানে থাকার জন্য, এখানে যদি কেউ থাকেন, অ্যাফোর্ড করতে পারেন, তার জন্য নিঃসন্দেহে দুর্ধর্ষ অভিজ্ঞতা হবে।
এরকম ফাঁকা জায়গায়, এরকম সুন্দর জায়গায়, একদম দিঘির পাড়ে, এরকম পাহাড়ের কোলে, এরকম একটা প্রকৃতির মাঝে, এবং আশেপাশে লোকবসতি প্রায় নেই, বহু দূরে দূরে এক একটা ছোট ছোট আদিবাসী গ্রাম রয়েছে, এবং এখানে প্রায় লোকবসতি নেই, জনবসতি নেই, চারিদিকে জঙ্গল। দুর্ধর্ষ সত্যি, মানে প্রকৃতি এখানে দুহাত ভরে দিয়ে দিয়েছে। এবার আপনি কতটা দুহাত ভরে ইনকাম করেছেন তার উপর নির্ভর করবে আপনি এখানে থাকতে পারছেন কিনা। ভিভো X70 Pro Plus এর ক্যামেরা, ব্যাক সাইডের ক্যামেরা, জাইস লেন্স আছে, বিউটি মোড অফ করা আছে, সব রকম ফিল্টার অফ করা আছে, HDR অন করা আছে, তা সত্ত্বেও আপনারা দেখুন স্কিন গ্লো করছে। কোথাও গিয়ে ত্বকের মধ্যে একটু বিউটি মোড অ্যাড হয়ে যাচ্ছে। এটা অনেকের পছন্দ, এটা অনেকের পছন্দ নয়, কিন্তু ভিভো মানেই এই বিশেষত্ব থাকবে। এনিওয়ে, আমরা পরের প্রশ্নে যাই। তারিক হাজরা তিনি বলছেন, দাদা শুধু চার্জারই আপগ্রেড হচ্ছে, কিন্তু ব্যাটারি কোনো আপগ্রেড হবে না? মাঝে মাঝে ব্যাটারি সম্পর্কে কোনো কিছু তথ্য দিন। আসলে ব্যাটারি আপগ্রেড হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, কোম্পানি চেষ্টা করছে। এখন অব্দি এমন কিছু আসেনি যেটা সবকিছু বদলে দিতে পারবে। ব্যাটারির যে আপগ্রেড করার প্রয়োজন এটা আমাদের থেকে বেশি ওরা বুঝছে। চার্জার আপগ্রেড হচ্ছে, কারণ বিকল্প কিছু নেই। আর প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে আমি যে টেসলার ভিডিওটাতে বলেছিলাম যে ব্যাটারির ক্রাইসিস দেখা যাবে কিছুদিন বাদে, কারণ গোটা পৃথিবীতে যত মিনারেলস আছে, বিভিন্ন রকম খনিজ পদার্থ আছে, সেগুলো তো লিমিটেড। তো তার অভাব দেখা দেবে, তার জন্য ব্যাটারির চাহিদা যত বাড়বে তত ব্যাটারির অভাব দেখা দেবে। তো সেটাই এখন হচ্ছে। এখন কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির অভাব দেখা দিয়েছে, ব্যাটারির দামও খুব বাড়ছে। এটাও কিন্তু স্মার্টফোনের দাম বাড়ার জন্য একটা বড় কারণ হতে পারে ভবিষ্যতে। তো দেখা যাক ব্যাটারির ক্ষেত্রে কি করতে পারে আমাদের বৈজ্ঞানিকরা। তন্ময় আহমেদ বকুল তিনি বলছেন, দাদা 50,000-এর মধ্যে রিয়েলমি GT2 Pro, Xiaomi 11T Pro কিংবা OnePlus 9 Pro কোনটা বেস্ট হবে? অবশ্যই OnePlus 9 Pro বেস্ট হওয়া উচিত, কিন্তু তাতে সফটওয়্যারের সমস্যা হচ্ছে, ব্যাটারি ড্রেনিং ইস্যু আছে। না হলে আমি বলবো OnePlus 9 Pro। তবু যদি আপনি একটু স্টেবিলিটির দিকে যেতে চান তাহলে Xiaomi 11T Pro সেটা নেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। রিয়েলমি GT2 Pro ভালো, কিন্তু আমিও এখনো তো সেটা সেভাবে ইউজ করে দেখিনি, তো সেক্ষেত্রে সেটাকে আমি রেকমেন্ড করতে পারছি না। পরের প্রশ্ন করেছেন আরিয়ান ইবনা বিপ্লব তিনি বলছেন, এ যাবৎ অনেক চাইনিজ কোম্পানি তাদের ফোন আগে চায়নাতে লঞ্চ করছে, তার কয়েক মাস পর গ্লোবাল লঞ্চ করছে, যেমন Xiaomi, OnePlus। এর কারণটা কি? তার কারণ এটাই, চায়না তাদের হোম কান্ট্রি, নিজের দেশে ফোন আগে লঞ্চ করবে, তাতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে, কিছু আপগ্রেড করার থাকলে সেগুলো করে নেবে, সবকিছু স্টেবল হয়ে যাবে, তারপর গ্লোবালি সবার জন্য, প্রতিবেশীর জন্য, বাইরের লোকদের জন্য সেটা দ্বার অবারিত করে দেবে। এটাই স্বাভাবিক, তাই জন্য গ্লোবালি পরে লঞ্চ হচ্ছে। পরের কমেন্ট করেছেন SP রেবে সায়ন তিনি বলছেন, দাদা কেমন আছেন? আমার প্রশ্ন হচ্ছে HDR10 অথবা HDR10+ ডিসপ্লের জন্য কেমন কাজ করে? আপনার নাম যদি আমি ঠিকঠাক উচ্চারণ না করে থাকি তাহলে অনুরোধ রইবে অবশ্যই কমেন্টে লিখে সেটা একটু আমাদের সংশোধন করে দেবেন। HDR10 স্ট্যাটিক মেটাডেটা পাঠায়, আর HDR10+ সেটা ডাইনামিক মেটাডেটা পাঠায়। তো সেক্ষেত্রে দুটোর টেকনোলজি নিয়ে বিস্তারিত বলতে হলে সেটা অন্য কোনো ভিডিওতে বলতে হবে, কিন্তু আপাতত এটুকুই বলতে পারি, দুটো ডিসপ্লের পিকচার কোয়ালিটি ভালো করার জন্য কাজ করে, কিন্তু ডিফারেন্ট ওয়ে। পরের কমেন্ট করেছেন স্বরূপের সন্ধানে তিনি বলছেন, বাংলাদেশে 20-30 হাজার টাকায় সেরা ফোন কোনটা হবে সব দিক বিবেচনায়? তো সেটা নিয়ে দরকারে একটা আলাদা ভিডিওই দেওয়া যাবে, আমি তবু ছোট করে বলে দিচ্ছি আপনাকে। আমার মতে বাজেট সামান্য বাড়িয়ে আপনি রিয়েলমি GT মাস্টার এডিশন যেটা আছে সেটা নিয়ে নিন, অথবা রেডমির তরফ থেকে Xiaomi যেরকম রেডমি নোট 11 সিরিজের ফোনগুলো এসছে সেগুলো 30,000-এ পেয়ে যাবেন, সেগুলো নিতে পারেন। স্যামসাং এর এই মুহূর্তে কোনো ফোন আমার মতে 30,000-এ নেওয়ার মতো নেই। শেষ কমেন্ট করেছেন মাহির আহমেদ মাসুদ তিনি বলছেন, দাদা প্যানোরামা শট এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার মধ্যে পার্থক্য কি? আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শট যেটা হয়, সেখানে যেটা হয় যে একটা ক্যামেরার লেন্স থাকে, একটাই সেন্সার থাকে, সেটা একটা ছবিকে তোলে, সেই ছবির ফিল্ড অফ ভিউটা বেশি থাকে। আর প্যানোরামা শটের ক্ষেত্রে যেটা হয়, ক্যামেরা অনেকগুলো ছবিকে তোলে, পরপর ছবিগুলোকে তোলে এবং সেগুলোকে সাজিয়ে একটা বড় চওড়া ছবিকে বানায়। তো সেটা অনেকটা ভিডিওর মতো বলতে পারেন, কিন্তু ভিডিওর থেকে অনেক কম, মানে বেশি ফ্রেম নেওয়া হয়, তার ফলে কোয়ালিটি আরেকটু বেটার হয়। যেমন আমি যদি এখান থেকে প্যানোরামা শট নিতে যাই, ফার্স্টে এই জায়গার ছবিটা তোলা হবে, তারপর এই জায়গার ছবি তোলা হবে, তারপর এই জায়গার তোলা হবে, এই জায়গার তোলা হবে। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না, কারণ আপনারা তো জানেন, বুঝতেই পাচ্ছেন আমি বাইরে বেড়াতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও এখানে শেষ করবো। আপনার যা কিছু প্রশ্ন আছে কমেন্ট বক্সে লিখে রাখবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।